আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আমরা আজকে বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্ন নং 1 সমাধান করব। তাই চলো আমরা একটু প্রশ্নটা দেখে নেই। আমরা প্রশ্ন দেখতেছি, মাহাদি অ্যান্ড কোংয়ের 2018 সালের 31 তারিখে নিম্নোক্ত রেওয়ামিল অন্যান্য তথ্য প্রদত্ত হলো। তার মানে এখানে 2018 সালের 31 তারিখে ওই হিসাবকালের রেওয়ামিল নিচে দেওয়া আছে। তার মানে এখানে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই হিসাবকাল ধরে মাহাদি অ্যান্ড কোং হিসাবকালের শেষের দিনে এই রেওয়ামিলটা প্রস্তুত করছে। এখন যেহেতু এটি এক মালিকানা কারবার, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র মানে এক মালিকানা কারবার, যেহেতু এক মালিকানা কারবার, রেওয়ামিলের ডেবিট দিকে আছে সম্পদ ব্যয় উত্তোলন, ক্রেডিট দিকে আছে আয় দায় মূলধন মানে বর্ধিত হিসাব সমীকরণ। আমি এগুলো আর পড়লাম না। এখন আমরা সমন্বয়গুলো করে নেব। সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় হিসেবে গণ্য হয়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য 8,000 টাকা। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। মোট বিজ্ঞাপনের 1/3 অবলোকন করতে হবে। চালানি কারবারে প্রেরিত পণ্য চালান প্রাপক 2,000 টাকায় বিক্রয় করেছে। চালান প্রাপককে 5% কমিশন প্রদান করতে হবে। আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম। এখন আমার সৃজনশীল প্রশ্নে কয়ে বসে চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে আমি কথা না বেরিয়ে সৃজনশীল প্রশ্নের কয়ে চলে যাই। আগে আমরা লিখবো 1 নং প্রশ্নের সমাধান ক, চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা। এখন ক করার আগে আমাকে একটু জানতে হবে চালানি কারবার এটা কি মিন করে বা কি বুঝায়। আমি একটু তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি তোমার এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তোমার এখন অনেক সুনাম যে তুমি ভালো ব্যবসায়ী। এখন তুমি চাচ্ছ তোমার এই ব্যবসায়টা আরো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে। এখন তুমি কি বিভিন্ন অঞ্চলে শাখা খুলবা? শাখা খুললে তো আসলে অনেক মূলধনের প্রয়োজন, তোমার কিন্তু আসলে অত মূলধন নেই, তুমি চাচ্ছ শাখা খুলবা না। তাহলে এখন উপায় কি? তুমি বিভিন্ন অঞ্চলে তাহলে ব্যবসা করবা কিভাবে? একটা উপায় আছে, তুমি বিভিন্ন অঞ্চলে তোমার পণ্য প্রতিনিধির মাধ্যমে বিক্রি করবা। তুমি বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি নিয়োগ দিলা, তুমি ওই প্রতিনিধির নিকট তোমার প্রতিষ্ঠানের পণ্য প্রেরণ করলা, ওই পণ্য তোমার প্রতিনিধি বিক্রয় করার চেষ্টা করবে। এই যে তুমি প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রয় করছো, এটাকেই বলা হয় চালানি কারবার। এটা সিস্টেমটা কি? আমি আমার প্রতিনিধির নিকট আগে আমার প্রতিষ্ঠান থেকে পণ্য প্রেরণ করব, দেন ওই প্রতিনিধিরা আমার ওই পণ্যগুলো বিক্রয় করার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমার যে প্রতিনিধি তুমি নিয়োগ দিছো তোমার পণ্য তারা কেন বিক্রয় করবে? তাদের এখানে স্বার্থ কি? তারা কি তোমার বেতনভুক্ত কর্মচারী না অন্য কোনো এখানে তারা কোনো স্বার্থ অধিকারী? এখানে তারা বেতনভুক্ত কর্মচারী না, তারা তোমার পণ্য যে বিক্রয় করবে ওই বিক্রয়ের উপর তারা একটা নির্দিষ্ট হারে কমিশন পাবে। তার মানে তারা বিক্রয় কমিশন পাবে, তারা কিন্তু বেতন পাবে না। এই হচ্ছে সিস্টেম। তাহলে এখানে চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করতে হচ্ছে, তাহলে অবশ্যই তুমি তোমার প্রতিনিধির নিকট পণ্য প্রেরণ করছো 4 নম্বর সমন্বয়ে, সেই প্রেরিত পণ্য বিক্রয় করছে 4,000 টাকায়। এখন তুমি তোমার প্রতিনিধির নিকট কত টাকার পণ্য প্রেরণ করছো এটা রেওয়ামিলে আছে। তুমি যদি রেওয়ামিলে দাও, এই দেখো চালানি কারবারে প্রেরিত পণ্য 1,500 টাকা, তুমি তোমার প্রতিনিধির নিকট 1,500 টাকার পণ্য প্রেরণ করছো, এটা কিন্তু ক্রয় মূল্য। এখন তোমার প্রতিনিধি এই 1,500 টাকার পণ্য 2,000 টাকায় বিক্রি করছে। ভালো করে দেখো, 2,000 টাকায় বিক্রি করছে। তাহলে তুমি 1,500 টাকার পণ্য প্রেরণ করছো, সে বিক্রি করছে 2,000 টাকা। এখন তুমি যে 1,500 টাকার পণ্য তাকে দিলে, সে যে 2,000 টাকায় বিক্রি করলো, তার মানে কি তোমার কি লাভ এখানে 500 টাকা হলো? না, কারণ সে 2,000 টাকায় পণ্য বিক্রয় করে সে আগে তার 5% কমিশন কেটে নিবে। তাহলে 2,000 থেকে 5% বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে ক্রয় মূল্যের সাথে ওই টাকাটা তুলনা করে তোমাকে বুঝতে হবে চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ হইছে না ক্ষতি হইছে। একটু তুমি সহজে ঠান্ডা মাথায় চিন্তা করো, একদম সিম্পল বিষয় এগুলা। তাই তুমি যখন লিখবে চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয়, প্রথমেই তুমি লিখবে চালানি কারবারে প্রেরিত পণ্য বিক্রয়, যেটা তুমি বিক্রি করছো, বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছো? 2,000 টাকায়। এই 2,000 টাকার মধ্য থেকে তোমার যে প্রতিনিধি আছে সে আগে কমিশন কেটে নিবে। কত পার্সেন্ট কমিশন কেটে নিবে? 5%। তাহলে যেহেতু কেটে নিবে, তাই তো আমি মাইনাস করব কি প্রতিনিধির কমিশন, বিক্রয়ের উপর 5%। তুমি যত টাকায় তোমার প্রতিনিধি বিক্রি করবে তার উপর তুমি তাকে 5% কমিশন দিবে। তাহলে 2,000 5% 100 টাকা। আসলে তুমি দিবে না, সেই কেটে নিয়ে তোমাকে বলবে যে কমিশন কেটে নেওয়ার পর আপনার এখন 1,900 টাকা আমার কাছে আছে। তাহলে 2,000 টাকায় বিক্রি করছে, তার কমিশন সে নিল কত?
100। তা এখন তুমি চালানি প্রতিনিধির নিকট প্রাপ্য আছো কত, অর্থাৎ তার কাছে পাবা কত, তাহলে 1900 টাকা পাবা। এই 1900 টাকাকে বলা হয় চালান প্রতিনিধির নিকট প্রাপ্য। এটা কিন্তু চলতি সম্পদ, এটা আমার সম্পদ। এটা আমি যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন আমি চলতি সম্পদ হিসেবে প্রদর্শন করব 1900 টাকা। এটা আমার রেয়ার আইটেম। আমি বলছিলাম না আমাদের চলতি সম্পদ 8টা, এটা সচরাচর আমরা ব্যবহার করি। এর বাইরেও আমাদের কিন্তু চলতি সম্পদ কিছু আছে, রেয়ার আইটেম, যেমন চালান প্রতিনিধির নিকট প্রাপ্য, তারপরে হচ্ছে বীমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ প্রাপ্য, তারপরে হচ্ছে আমাদের ভ্যাট চলতি হিসাবে ডেবিট চেক, তারপরে আমাদের স্বল্প মেয়াদী বিনিয়োগ, এগুলো তো রেয়ার আইটেম। তাহলে আমি চালান প্রতিনিধির নিকট প্রাপ্য আছি এখন কত টাকা, 1900 টাকা। কারণ সে তার কমিশন বাদ দেওয়ার পর আমাকে জানালো যে আপনি এখন আমার কাছে 1900 টাকা পাবেন 1500 টাকার পণ্যের বিপরীতে। তাহলে আমি তো তার কাছে 1900 টাকা পাবো, আমি তাকে কত টাকার পণ্য দিছি, 1500 পণ্য, 1500 টাকা। তার মানে আমি এখন বলতে পারি যে আমার 1500 টাকার পণ্য নিট 1900 টাকায় বিক্রি হয়েছে। নিট কেন, কারণ কমিশন বাদ দেওয়ার পর তো এটা নিট। তাহলে আমি চালান প্রতিনিধির নিকট প্রাপ্য 1900 টাকা থেকে আমি চালানি কারবারে প্রেরিত পণ্য যেটা ক্রয় মূল্য লিখছি আমি সেটা বাদ দিব। বাদ দিলে এখন দেখো তো তুমি 1500 টাকার পণ্য প্রেরণ করছো, ক্রয় মূল্য সেটা বিক্রি হয়েছে 1900 টাকায়, তাহলে তোমার লাভ কত হয়েছে, তোমার লাভ হয়েছে 400 টাকা। এটাই হচ্ছে আমার চালানি কারবারের লাভ। ওকে, আমি সংক্ষেপে লিখলাম লাভ। ওকে, লাভ বা মুনাফা। মনে হয় না এটা আর কখনো তুমি ভুলবা। এখন আমি আরেকটা জিনিসটা বলি। এখন ধরো তুমি চালানি কারবারে পণ্য প্রেরণ করছিলে 2200 টাকা, 2200 টাকা ধরে নাও। এই 2200 টাকার পণ্য সে বিক্রি করছে 2000 টাকায়, হতে পারে সে তোমাকে আগে জানাবে যে স্যার আপনি আমাকে যে 2200 টাকার পণ্য প্রেরণ করছেন এখন মার্কেটে এটা আসলে চাহিদা কম, মানুষ 2000 টাকা 1900 টাকা এরকম দাম করতেছে, আমি কি করব? তখন তুমি বলবা ঠিক আছে ছেড়ে দাও। তো তুমি তার কাছে পণ্য প্রেরণ করছে 2200 টাকা, সে বিক্রি করছে কত টাকা, 2000 টাকা, সে কিন্তু আগে 100 টাকা কমিশন কেটে নিবে। তাহলে 2200 টাকায় পণ্য প্রেরণ করে সে নিট বিক্রি করলো 1900 টাকায়, তাহলে তুমি তখন এটা তো ঠিক থাকবে 1900 টাকা, এইখানে কিন্তু ক্রয় মূল্য 2200 বসাবা। তাহলে তোমার নিট বিক্রয় 1900, কত টাকার পণ্য বিক্রি করছে 1900 টাকায়, 2200 টাকা, তখন তোমার 300 টাকা এখানে কিন্তু মাইনাস ফিগার আসতো, এই 300 টাকা হতো ক্ষতি। আমি ক্ষতিটাও একবারে বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের ক একদম ডান। মনে হয় না আর চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নিয়ে তোমাদের আর কনফিউশন হবে। আমি খুব সহজেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। ওকে, আমাদের ক কে এখন আমরা খ সমাধান করবো। ক্ষয় কি বলছে, 31/12/2018 তারিখে সমাপ্ত বছরে আয় বিবরণী প্রস্তুত করো। এবার আমাকে পূর্ণাঙ্গ আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। তাই আমি দেখবো খ, আমি লিখবো প্রতিষ্ঠানের নাম, আয় বিবরণী, তার নিচে লিখবো 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এগুলো তোমরা খাতায় লিখে নিবা। বিবরণ টাকা টাকা। এখন আমরা যেহেতু এটা এক মালিকানা কারবারের আয় বিবরণী করতেছি, আমাকে দেখতে হবে এটা পণ্যের প্রতিষ্ঠান না সেবামূলক প্রতিষ্ঠান। আর কয়ে তো আমরা বেরেই করছি চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ, তারপরে এটা পণ্যের প্রতিষ্ঠান। যেহেতু পণ্যের প্রতিষ্ঠান, আমি আয় বিবরণী যখন করব, আয় বিবরণী হবে বহুধাপ। বহুধাপ মানে কি, আমাকে পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আগে বাদ দিতে হবে মোট মুনাফা, সেখান থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে পরিচালন মুনাফা বা ক্ষতি, তার সাথে অপরিচালন আয় যোগ করতে হবে, অপরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। তাহলে আমরা একে একে করি। প্রথমে আমরা লিখবো পরিচালন আয়। এখন পরিচালন আয় আমরা লিখছি পরিচালন আয়, পরিচালন আয় মানে তো বিক্রয়। তাহলে আমরা দেখতেছি এখানে বিক্রয় আছে 5,30,000 টাকা, বিক্রয়ের কাজ আছে, তাহলে নিট বিক্রয় বাইর করতে হবে। তাহলে বিক্রয় আমরা প্রথম করে লিখবো 5,30,000 টাকা। এখন আমরা রেওয়ামূল্যে দেখতেছি তার নিচে বিক্রয় ফেরত আছে। বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, কারণ এটা ব্যয় বা আয় প্রতি হিসাব। বিক্রয় আয়, বিক্রয় ফেরত আয় প্রতি হিসাব। তাহলে আমি বাদ দিব ফেরত। তাহলে আমি ফেরত দেখতেছি কত, ফেরত দেখতেছি আমাদের এখানে 5,000 টাকা। ওকে, 5,000 টাকা আমি বিয়োগ করে নিচে নামাবো, কারণ আরো কাজ আছে, 5,25,000 টাকা। এখন আমাদের রেওয়ামূল্যে বিক্রয় বার্তা থাকতে পারে, রেওয়ামূল্যে বিক্রয় বার্তা নাই, বাতিল। এখন আমি সমন্বয়ে আনবো। সমন্বয় নম্বর 2, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। যখনই তুমি বিক্রয় অথবা ফেরত শর্তে কাউকে পণ্য দিবা, এটাকে তোমাকে সবসময় ফেরত ধরে নিতে হবে। তুমি কখনো এটা বিক্রয় ধরবা না, কারণ তুমি তাকে দুইটা শর্তে দিচ্ছ, সেটা বিক্রয় হতে পারে ফেরতও হতে পারে। তাই তুমি সবসময় এখানে লসটা ধরবা, যে ফেরত আমি ধরবো। বিক্রয় হলে ভালো, সমস্যা নেই। তাহলে যখনই আমি বিক্রয় অথবা ফেরত শর্তে কারো কাছে পণ্য প্রেরণ করবো, সবসময়ের জন্য এটাকে আমি ফেরত ধরবো। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে, যা বিক্রয় হিসেবে গণ্য হয়নি, যার ক্রয় মূল্য 8,000 টাকা। ক্রয় মূল্য থাকার কারণে সমাপনী মজুদ পণ্যের সাথে এটা যোগ করতে হবে, এটা পরে আসতেছি আমি। তাহলে আমি কত টাকা বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরণ করছি, 10,000 টাকা। তাহলে আমি লিখবো বিক্রয় অথবা ফেরত শর্তে, মাইনাস করবো। তাহলে মাইনাস বিক্রয় অথবা ফেরত শর্তে কত টাকা আমি ফেরত বিক্রি করছি, 10,000 টাকা। এটাকে আমরা ফেরত ধরে নিলাম।
যেহেতু এটা ফেরত ধরে এটা অলিখিত ফেরত, আবার এটা কিন্তু প্রাপ্য হিসাব থেকে বিয়োগ যাবে। তাহলে কত টাকা? 10,000 টাকা। তাহলে আমি যদি বিয়োগ করি আমাদের নিট বিক্রয় হবে 5,15,000 টাকা। ওকে, আমাদের নিট বিক্রয় হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? বিক্রয় থেকে রেওয়া মিলের বিক্রয় ফেরত বাদ দিলাম, সমন্বয়ের বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যটাকে ফেরত ধরে আমরা বিয়োগ করে আমরা নিট বিক্রয় পাইলাম 5,15,000 টাকা। এখন আমরা এখান থেকে কি করব? বাদ লিখবো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা লিখলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমি তোমাদেরকে সব বেসিক বুঝাইছি। বিক্রিত পণ্যের ব্যয় যখন বের করব আমরা 3টা দফা যোগ করব, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়। তাহলে প্রথমে আমরা লিখবো প্রারম্ভিক মজুত, আমি লিখে ফেলছি প্রারম্ভিক মজুত পণ্য, আমরা রেওয়া মিলে দেখবো প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে। তাহলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য 75,000 টাকা আছে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য দ্বিতীয় ঘরে লিখবো 75,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা নিট ক্রয় যোগ করবো। আমাদের রেওয়া মিলে ক্রয় আছে 3 লক্ষ টাকা, আমি প্রথম ঘরে লিখবো 3 লক্ষ টাকা, কারণ আমার নিট ক্রয় বের করতে হবে। ক্রয় লিখলাম 3 লক্ষ টাকা, সেখান থেকে মাইনাস লিখবো ক্রয় ফেরত। খালি ফেরত দেখলাম আমরা, ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিটটা হবে 11,000 টাকা। এই 11,000 টাকা আমি বিয়োগ করবো। আরো কি আমাদের ক্রয় থেকে যোগ বিয়োগ হবে এমন দফা আছে যে রেওয়া মিলে থেকে ক্রয় বার্তা রেওয়া মিলে নাই, কিন্তু সমন্বয়ে যাবো। 1 হবে না, 2 হবে না, 3 ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা আছে। তাহলে আমি যদি বিয়োগ করি আমি এখানে পাবো 2,89,000 টাকা। এখান থেকে আমি পণ্য বিতরণ বিয়োগ করবো, কারণ দেখো ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি তোমার ব্যবসায় বিনামূল্যে পণ্য ভোক্তাদেরকে দিছো, তুমি ক্রয়কৃত পণ্য থেকে দিবে না বিক্রয়কৃত পণ্য থেকে দিবে? অবশ্যই ক্রয়কৃত পণ্য থেকে দিবে। তার মানে ক্রয়কৃত পণ্য থেকে যদি দাও তাহলে ক্রয় নামক ব্যয় কমে যাবে, এই জন্য পণ্য বিতরণ এখানে বিয়োগ হয়। ওকে, এটা কিন্তু খুব সহজ বিষয়। পণ্য বিতরণ, পণ্য উত্তোলন ক্রয় থেকে বিয়োগ করতে হয়। তাহলে কত টাকা বিয়োগ করবো? 4,000 টাকা বিয়োগ করবো। এরপরে আমাদের আর কি কোনো ক্রয় সংক্রান্ত আছে? 4 স্যালারি কাপড়ে প্রেরিত পণ্য না নাই। তাহলে আমি এখন যে টাকাটা পাচ্ছি 2,85,000 টাকা, এটাই হচ্ছে আমার নিট ক্রয়। তাহলে আমি প্রথমে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে পেলাম নিট ক্রয়। এখন আমরা দেখবো ক্রয় সংক্রান্ত ব্যয়। ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে আমরা মজুরি থাকলে নিব, ক্রয় পরিবহন থাকলে নিব, হ্যাঁ, আন্ত পরিবহন, ক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক। আমরা কি দেখতেছি আছে এখানে? নগদ, প্রারম্ভিক মজুত, ক্রয় বিক্রয়, এগুলো তো হইছে না, কোনো কিছু নেই। যেহেতু নেই আমরা এখন এগুলাকে যোগ করে দেব। তাহলে আমি যদি যোগ করে দেই তাহলে আমি পাচ্ছি এখানে 90 আর 70, 3,60,000 টাকা। এই 3,60,000 টাকা হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এই 3,60,000 টাকা থেকে আমি সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। সমাপনী মজুত পণ্য যদি বিয়োগ করি তাহলে আমি পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এখন সমাপনী মজুত পণ্যের সাথে একটু কাজ আছে। আমরা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করছি, দেখো 50,000 টাকা। এই যে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা যে মূল্যায়ন করছি, এখানে আমি 2 নম্বর সমন্বয়ে বিক্রয় অথবা ফেরত শর্তে আমি 10,000 টাকা মূল্যায়ন করছি। এটা কিন্তু ফেরত ধরে নিছি আমরা, যে আমি কাউকে 10,000 টাকার পণ্য দিছি, সে আমাকে বলছে ভাই পছন্দ হলে কিনবো, যদি পছন্দ না হয় আমি ফেরত দিব। তার মানে এখানে কিন্তু শর্ত জুড়ানো আছে। আমি মেনে নিছি, তাই তো তাকে পণ্যটা দিছি। ঠিক আছে ভাই, আপনি নিয়ে যান, যদি পছন্দ হয় আপনি লিখে দিয়েন, যদি পছন্দ না হয় আমাকে ব্যাগ দিয়েন। এইটাকে অ্যাকাউন্টিং এ আমাকে ফেরত ধরে নিতে হবে। তাহলে আমি যাকে 10,000 টাকার পণ্য দিছি আমি ধরে নিলাম সে আমাকে ফেরত দিবে। তাকে 10,000 টাকার পণ্য দিছি, কিন্তু ক্রয় মূল্য কত? 8,000। এই যে 8,000 টাকাতে ক্রয় মূল্য, এটা কিন্তু সে নিয়ে গেছে, এটা কিন্তু অবিকৃত। ক্রয় মূল্যটা অবিকৃত, আমি তো ওটাকে ফেরত ধরছি, বিক্রয় ধরি নাই, ফেরত ধরছি, তাহলে অবিকৃত। তো এই 8,000 টাকা আমার কিন্তু সমাপনী মজুত পণ্য অর্থাৎ এই 50,000 সাথে যোগ করা নাই, কারণ এটা তো মানুষ নিয়ে গেছে, আমি এটার সাথে যোগ করিনি, কারণ এটা আমার দোকানে আর নাই। তাই আমি হিসাব রক্ষক বা আমার হিসাব রক্ষক এটা যোগ করে নাই। ওই জন্য ক্রয় মূল্য থাকলে আমাকে সমাপনী মজুত পণ্যের সাথে সেটা যোগ করে দেখাতে হবে। তাহলে 50,000 যোগ 8,000, এটা ব্র্যাকেটে যোগ করলেই হবে। তাহলে সমাপনী মজুত পণ্য প্রকৃত হবে 58,000 টাকা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি ক্রয় মূল্য না থাকতো আমি যোগ করতাম, মানে ক্রয় মূল্য থাকলেই আমি যোগ করব। ওকে, আর যদি ক্রয় মূল্য না থাকে তার মানে যোগ করাই আছে, এই জন্য ক্রয় মূল্য নেই। তাহলে আমি এখন 3,60,000 টাকা থেকে 58,000 টাকা বিয়োগ করব। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো 3,02,000 টাকা। তার মানে আমি কি করছি? 3,02,000 টাকার পণ্য 5,15,000 টাকায় বিক্রি করছি। তাহলে আমার এখানে মোট মুনাফা আসবে, তাহলে 5,15,000 মাইনাস 3,02,000। তাহলে আমার এখানে মোট মুনাফা আসতেছে 2 লক্ষ। এখানে নিচে লিখবো না, আমার উপরে আসলে বড় জায়গা নেই, তাই উপরে লিখবো 2,13,000 টাকা। এটা আমার কিন্তু মোট মুনাফা। ওকে, তাহলে আমি প্রথম ফলাফল কিন্তু পেয়ে গেলাম, মোট মুনাফা আমাদের এখানে পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2,13,000 টাকা। একটু আমি মিশাবো, মিশিয়ে লিখবো মোট মুনাফা। তাহলে আমরা মোট মুনাফা নিচে না লিখে উপরে লিখলাম 2,13,000 টাকা। এখন এখানে একটু ব্যতিক্রমী বিষয় আছে।
আমরা চালানি কারবারে যে পণ্য প্রেরণ করছি, চালানি কারবারে প্রেরিত পণ্য আমার প্রতিনিধি বিক্রি করছে। আমার প্রতিনিধি বিক্রি করে আমার চালানি কারবার থেকে লাভ হচ্ছে 400 টাকা। এই চালানি কারবারে যে লাভ 400 টাকা হলো, এটাই তো বিক্রয় হতে প্রাপ্ত লাভ। এটাকে কিন্তু আমরা পরিচালন আয় তথা বিক্রয় নামে দেখাই নাই। আমার পরিচালন আয় সেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করি। এটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন আয়, একটা পরোক্ষ পরিচালন আয়। প্রত্যক্ষ পরিচালন আয় হচ্ছে বিক্রয় হতে প্রাপ্ত আয়, আর পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে আমরা চালানি কারবারে প্রেরিত পণ্য এটা লিখতে পারি। তাহলে আমরা লিখবো এখন এখানে যোগ পরোক্ষ পরিচালন আয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চালানি কারবারে প্রেরিত লাভ যদি থাকে তাহলে এটা আমরা পরোক্ষ পরিচালন আয় নামে দেখাবো। তাহলে আমরা লিখলাম যোগ পরোক্ষ পরিচালন আয়, নিচে লিখবো চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ। তাহলে চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ কত টাকা? 400 টাকা। এই 400 টাকা আমরা এখন যোগ করবো। এটা কিন্তু আমরা ক থেকে পাইছি। হ্যাঁ, যোগ করলে আমরা পাবো 2,13,400 টাকা। এইখান থেকে এখন আমরা বাদ দিব পরিচালন ব্যয়। এটা কিন্তু আমাদের এখানে একটু এক্সট্রা বা ব্যতিক্রম। আমরা এখন লিখবো বাদ পরিচালন ব্যয়। তাহলে আমরা কি করলাম? প্রথমে লিখলাম পরিচালন আয় বিক্রয়, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলাম, করে আমরা মোট মুনাফা পেলাম 2,13,000 টাকা। যেহেতু আমরা আমাদের চালানি কারবারে প্রতিনিধির নিকট পণ্য প্রেরণ করছি, সেই প্রতিনিধি 2,000 টাকায় পণ্য বিক্রি করছে, সেখান থেকে আমার লাভ হয়েছে 400 টাকা। তাই আমার এখানে পরোক্ষ পরিচালন আয় আছে। তাই আমি লিখলাম মোট মুনাফার সাথে যোগ পরোক্ষ পরিচালন আয়। কি লিখবো? চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ। ওকে, কত টাকা? 400 টাকা। তাহলে আমার আয়টা গিয়ে দাঁড়াবে 2,13,400 টাকা। এইখান থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করব। এখন পরিচালন ব্যয় বলতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় যে ব্যয়গুলো লিখছি লিখবো না, এবং ঋণের সুদ আমি লিখবো না, বাকি সবগুলো হচ্ছে পরিচালন ব্যয়। তাই শুরু থেকে আসি। প্রথমেই দেখতেছি আছে বেতন, আমি লিখবো বেতন। বেতনের সমন্বয়ে কাজ আছে। বেতন আমি দেখতেছি এখানে 60,000 টাকা 10 মাসের। এগুলো কিন্তু আমরা বেসিক এখন জানি। বেতন যদি 10 মাস, 9 মাস, 8 মাস থাকে, তাহলে 12 মিলাইতে যত মাস তত মাস বকেয়া আছে। আবার বেতন যদি এখানে 15 মাস, 14 মাস, 16 মাস থাকে, 12 মিলাইতে অগ্রিম আছে। এটা কি মিন করে? যে আমি যেহেতু এখানে হিসাবকাল জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ, মানে কর্মচারী জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 12 মাসের সেবা দিছে, তাদেরকে আমি 10 মাসের বেতন দিছি। কয় মাসের বেতন দেই নেই? 2 মাস। তারা তো সেবা দিচ্ছে, মানে তো ব্যয় হয়েছে, কিন্তু বকেয়া আছে। এটা নগদ পাঠ। আমি কি করবো? এখানে বকেয়া বেতনটা যোগ করবো, লিখবো যোগ বকেয়া। তাহলে আমার বকেয়া এখানে কত? 60,000 গুণন এই 60,000 টাকা কিন্তু 10 মাসের জন্য। তাহলে আমি যদি 10 দ্বারা ভাগ করি, প্রতি মাসের টাকা পাবো। কয় মাসের প্রয়োজন? 2 মাস। 2 দিয়ে গুণ করবো, তাহলে 12,000 টাকা। তাহলে আমাদের মোট বেতন তাহলে এখন কত? এই 72,000 টাকা। এটাই হচ্ছে আমাদের প্রকৃত ব্যয়। এটা আমাদের হয়ে গেল। বেতনের পর আমরা দেখবো অন্যান্য, তারপর আছে বিজ্ঞাপন। আমরা লিখবো বিজ্ঞাপন। বিজ্ঞাপনেরও কাজ আছে। বিজ্ঞাপন আমরা প্রথম ঘরে লিখবো 14,000 টাকা। লিখলাম 14,000 টাকা। এখন এই বিজ্ঞাপনের সাথে আমরা সমন্বয়ে দেখতেছি বিজ্ঞাপনের কাজ আছে। এই দেখো 3 নম্বর, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। তাহলে তুমি দেওয়া মিল থেকে বিজ্ঞাপন নিলে 14,000 টাকা, এটা লিখিত। আবার তুমি সমন্বয় দেখতেছো, তুমি আরো প্রচারের জন্য 4,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছে, এটা সমন্বয় আছে। সমন্বয় আছে কিন্তু অলিখিত। এই বছরে বিজ্ঞাপন ব্যয় কত? তাহলে 18,000। তাহলে যোগ করতে হবে, যোগ পণ্য বিতরণ। তাহলে পণ্য বিতরণ কত টাকা? 4,000 টাকা। তাহলে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপনের সাথে যোগ হবে, তাহলে যোগ হয়ে আমার মোট বিজ্ঞাপন হবে 18,000 টাকা। এখন প্রতিষ্ঠানের মালিক সিদ্ধান্ত নিছে যে আমাদের যে বিজ্ঞাপন ব্যয় 18,000 টাকা আছে, এই 18,000 টাকা চলতি বছরে 3/1 অংশ অবলোকন করতে হবে। তাহলে আমার বিজ্ঞাপন ব্যয় কিন্তু 18,000 টাকা, চলতি বছরে আমি 1 অংশ খরচ দেখাবো, তাহলে 2 অংশ বিলম্বিত। এখন অবলোপন থাক আর বিলম্বিত থাক, সবসময় বিজ্ঞাপন থেকে আমি বিলম্বিত বিয়োগ করব। কারণ বিজ্ঞাপন হচ্ছে 18,000 টাকা, বিলম্বিত মানে যেটা আমি দেরিতে প্রচার করব, অর্থাৎ বিলম্বিত মানে আগামী বছরে ওটা প্রচার হবে। তাহলে আমি মোট বিজ্ঞাপন দেখাইছি 18,000, তার মধ্যে যদি 3/1 অংশ অবলোপন করতে বলে, অবলোপন মানে চলতি বছরে খরচ দেখাতে হবে, তাহলে পরবর্তী বছরে খরচ কত? 3/2 অংশ, এটাই হচ্ছে বিলম্বিত। তাহলে আমি বিলম্বিত সবসময় বিয়োগ করবো, কারণ বিলম্বিত বিয়োগ না করলে চলতি বছরে তো খরচ আমরা পাবো না, লিখবো বিলম্বিত। তাহলে বিলম্বিত কত অংশ? বিলম্বিত হচ্ছে তাহলে 18,000 গুণ উপরে 2 নিচে 3, কারণ 1 অংশ যদি অবলোপন হয়, 2 অংশ তো বিলম্বিত। তাহলে কত টাকা? 12,000। তাহলে 1 অংশ কত? 6,000। এই যে এই 6,000 হচ্ছে অবলোপন। তাহলে অবলোপন মানে যেটা চলতি বছর তুমি খরচ দেখাবো, এটা অবলোপন। তাহলে 1 অংশ যদি চলতি বছর খরচ দেখাও, তাহলে পরের বছর খরচ দেখাবো কত? 2 অংশ। তাহলে ওটা বিলম্বিত। আর আমাদের এখানে মনে হয় না আর কোনো ব্যয় আছে, 4 নম্বর তো হবে না, আর কোনো অবশ্যই এখানে নেই। তাহলে আমাদের পরিচালন ব্যয় লেখা শেষ। তাহলে আর কোনো পরিচালন ব্যয় নেই। তাহলে এটা কত টাকা হবে? এটা হবে 78,000 টাকা। এই 78,000 টাকা এখন আমি কি করব? এই আয় থেকে বিয়োগ করবো। তাহলে আমি একটু বিয়োগ করি, যে 2,00,000
13,400 মাইনাস 78,000, যদি বিয়োগ করি আমরা বলবো 1,35,400 টাকা। 1,35,400 টাকা। এই 1,35,400 টাকাই হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। কারবার পরিচালন করে এই মুনাফাটা আমার হইছে। ওকে, পরিচালন মুনাফা লিখবা তোমার, পরিচালন মুনাফা। যেহেতু আমাদের নিচে জায়গা নাই, এই 1,35,400 আমি একটু উপরে লিখবো। ওকে, তাহলে আমরা উপরে লিখবো 1,35,400। কি নামে লিখবো? আমরা পরিচালন মুনাফা নামে লিখবো। তার মানে এটা 3 নম্বর ধাপের রেজাল্ট। ওকে, তাহলে পরিচালন মুনাফা 1,35,400 টাকা 3 নম্বর ধাপ করে আমরা পেলাম এটা। এরপরে আমরা কি করবো? এখানে এটার সাথে আমরা অপরিচালন আয় থাকলে যোগ করব। আমাদের কি এই অঙ্কে অপরিচালন আয় আছে? একটু আমরা চেক করি আমাদের অপরিচালন আয় আছে কিনা, একটু আমরা দেখবো। অপরিচালন আয় মানে বিক্রয় ব্যতীত অন্যান্য আয়। ওকে, তাহলে বিক্রয় ব্যতীত অন্য আয় কোনো নাই, কারণ বিনিয়োগের পার্সেন্ট থাকলে আসতো। এখানে আমাদের বিক্রয় ব্যতীত আর কোনো আয় নেই, তার মানে আর কোনো আয় নেই। কিন্তু এখানে অপরিচালন ব্যয় আছে, অপরিচালন ব্যয় আছে। কিভাবে আছে? এই দেখো 6% ঋণপত্র, তার মানে আমি 6% সুদে 1 লক্ষ টাকা ঋণ নিছি। যেহেতু আমরা 6% সুদে ঋণ নিছি, তাহলে আমি লিখবো বাদ অপরিচালন ব্যয়। তাহলে বাদ অপরিচালন ব্যয়, ব্যয় বলতে এখানে ঋণের সুদ। এখন আমরা ঋণ নিছি 1 লক্ষ টাকা, তাহলে আমি 1 লক্ষের আগে 6% কাটবো। তাহলে আমি যদি 1 লক্ষ টাকা 6% কাটি, 1 লক্ষ টাকা গুণন 6% আর হবো 6,000 টাকা। আর আমি কবে ঋণ নিছি? আমরা ঋণ নিছি 1/4, তাহলে এপ্রিল মাসের 1 তারিখ, 2017 সালের এপ্রিল মাসের 1 তারিখ। কিন্তু আমি তো এখানে অঙ্ক করতেছি 2018 সালের জন্য। আমার রেওয়া মিলটা কি 2018 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। আমি যখন 2017 সালে আয় বিবরণী প্রস্তুত করছি, সেখানে আমরা ঋণের সুদ কিন্তু 9 মাস দেখিয়েছি। তার মানে আমি যে বছরে ঋণ নিব, সে বছরে আমি যদি 1 জানুয়ারিতে ঋণ না নেই, অন্য কোনো মাসে ঋণ নেই, সেদিন থেকে ডিসেম্বর পর্যন্ত ওই বছরে আমরা ঋণের সুদ দেখাবো। কিন্তু পরের বছরগুলোতে তার কি হবে? আর হবে এটাতে হবে না, কারণ পরের বছরগুলোতে তোমাকে তো শুরু থেকেই ঋণের সুদ দিতে হবে। তুমি যখন 17 সালে আয় বিবরণী করছো, তখন 9 মাসের ঋণের সুদ দেখাইছো। কিন্তু 18 সালে এসে যার কাছ থেকে তুমি ঋণ নিছো, সে জানুয়ারি মাস থেকে তো তোমার কাছে সুদ নিবে। তাহলে আমরা ঋণের সুদ 1 লাখে 6% কেটে 6,000 টাকা পেলাম। পুরো 6,000 টাকাই চলতি বছরে সুদ দিতে হবে। তাহলে আমার এই বছর ঋণের সুদ হচ্ছে 6,000 টাকা। এখানে অপরিচালন ব্যয় একটাই আছে, তাই আমি সরাসরি তৃতীয় ঘরে দিলাম 6,000 টাকা, আর কোনো কিছু এখানে নেই। বিয়োগ করলে আমি বিয়োগফল পাবো 1,29,400 টাকা। এই 1,29,400 টাকাই হচ্ছে আমাদের নিট মুনাফা। এই বছরে আমাদের কারবারের নিট মুনাফা হচ্ছে 1,29,400 টাকা। এটাই হচ্ছে আমাদের আয় বিবরণীতে A to Z বক্স করে দেবে। আমাদের খ ডান, আমরা আয় বিবরণী করে ফেলতে পারলাম। এখন আমরা গ করবো। গ কি বলছে? 2018 সালের 31 ডিসেম্বর তারিখে একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। যেহেতু আমরা এটা এক মাস এখানে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো। আর আর্থিক অবস্থার বিবরণী মানে কি? একটা নির্দিষ্ট তারিখে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ A সমান L প্লাস ওই, তার মানে আমাদের লেফট সাইডে আছে A, তারপরে একটা নির্দিষ্ট তারিখে কারবারের মোট সম্পদ কত, এটা আমরা নির্ণয় করব। এবং আমরা রাইট সাইডে আমরা মোট দায় এবং মালিকানা সূত্র নির্ণয় করব। এটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা লিখবো গ প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, তারপর লিখবো 2018 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। এটা একটা নির্দিষ্ট তারিখের জন্য, হিসাব করে শেষের দিনের জন্য একটা কারবারে কত টাকা সম্পদ আছে এবং কত টাকা দায় ও মালিকানা সত্ত্ব আছে। প্রথমে আমি সম্পদ লিখবো, সম্পদ টাকা টাকা টাকা। আমাদের সম্পদ লিখবো, সম্পদ আমরা এখানে 4 প্রকারে লিখবো। প্রথমে চলতি সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী সম্পদ, হ্যাঁ, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে অধিক সম্পদ। এখন প্রথমে আমি চলতি সম্পদ গুলো লিখবো। এখন চলতি সম্পদ বলতে আমরা সচরাচর 8টা জানি। এই 8টার মধ্যে প্রথমে রেওয়া মিল থেকে 4টা আনবো। রেওয়া মিল থেকে কি কি আসে? প্রথমে আসে হাতে নগদ বা নগদ তহবিল। এই যে নগদ তহবিল আছে 10,000 টাকা, আমরা লিখবো নগদ তহবিল। ওকে, আমি সংক্ষেপে শুধু নগদ লিখতেছি। নগদ কত টাকা আছে? নগদ তহবিল আমাদের আছে 10,000 টাকা। এটা কোনো কাজ নাই, আমরা দ্বিতীয় ঘরে লিখবো 10,000 টাকা। এটা ওকে পেয়ে গেল। এরপরে সিরিয়ালে যাবো, আমি রেওয়া মিলে দেখবো ব্যাংক জমা আছে কিনা। আমাদের রেওয়া মিলে ব্যাংক জমা নাই, থাকলে আসতো। 3 নম্বরে আমরা আনবো প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। এই অঙ্কে নাই, বাতিল। যদি প্রাপ্য নোট বা প্রাপ্য বিল থাকে আমাদের রেওয়া মিলে ধরা পড়বে, বাতিল নেই। তারপরে আমি আনবো প্রাপ্য হিসাব। এই অঙ্কে আছে প্রাপ্য হিসাব, এই দেখো এটা আমার 4 নম্বর হিসেবে আসছে প্রাপ্য হিসাব। আমার প্রাপ্য হিসাব কত টাকা আছে? এটার কাজ আছে। প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের এখানে 25,000 টাকা। কি কাজ আছে? এই যে আমরা সমন্বয় বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য প্রেরণ করছিলাম, এই যে 2 নম্বর সমন্বয়, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে। তাহলে আমি একজন কাস্টমারকে 10,000 টাকার পণ্য দিছি,
সে আমাকে বলছে ভাই এই পণ্যটা যদি পছন্দ হয় তাহলে আমি কিনবো, না হলে আপনাকে ফেরত দিব। আমি ওই শর্তে রাজি হয়েছি, ঠিক আছে ভাই আপনি নিয়ে যান। যখন আমি কাউকে বিক্রয় হতেও পারে, সে ফেরতও দিতে পারে, এই শর্তে পণ্য দিব, তখন ওটাকে আমাকে বিক্রয় ফেরত ধরে হিসাবের বইতে রেকর্ড করতে হবে। যেহেতু সমন্বয়ে বিক্রয় ফেরত আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এটা বাকিতে বিক্রয় ফেরত। যেহেতু বাকিতে, তাহলে প্রাপ্য হিসাব কমে যাবে। তাই আমরা এখানে কি করব, এটা আমি একবার বিক্রয় থেকে কমাইছি আর একবার প্রাপ্য হিসাব থেকে কমাবো। তাহলে লিখবো মাইনাস বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য। তাহলে প্রেরিত পণ্য বিক্রয় অথবা ফেরত শর্তে, আমি একটু শর্টকাটে লিখলাম ফেরত শর্তে, তুমি পুরাটাই লিখবা বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য। কত টাকা? তোমার 10,000 টাকা। এই 10,000 টাকা আমি এখানে বিয়োগ করবো। তাহলে আমরা এই কাজটা কি হবে, একবার আমি বিক্রয় থেকে বিয়োগ করব, আরেকবার আমি প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব, কারণ সমন্বয়ের কাজ দুইবার। ওকে, এখন আমি যদি বিয়োগ করি আমার নিট প্রাপ্য হিসাব কত টাকা, আমার 15,000 টাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা আমাদের ডান, 4 নম্বর দফা হয়ে গেল। এখন এই অঙ্কে আমাদের একটা রেয়ার আইটেম আছে যেটা সচরাচর থাকে না, সেটা হচ্ছে যেহেতু প্রাপ্য হিসাব লিখতেছি ওইখানে লিখবো, সেটা হচ্ছে চালানি প্রতিনিধির নিকট প্রাপ্য। এই যে চালানি কারবারে আমি 2,000 টাকা 1,500 টাকার পণ্য প্রেরণ করছিলাম, ওই পণ্য 2,000 টাকা সে বিক্রি করছে, সে তার 5% কমিশন কেটে নেওয়ার পর তার কাছে আমার পাওনা তো আছে 1,900 টাকা, সে কি আমাকে প্রেরণ করছে? আমাকে প্রেরণ করে নাই, আমাকে তো জানাইছে যে আমরা যে 1,500 টাকার পণ্য তাকে দিছি, সে 2,000 টাকায় বিক্রি করছে, সে তার 5% কেটে নিছে, তার কাছে এখন প্রতিষ্ঠানের টাকা রয়ে গেছে কত? 1,900 টাকা। এটা তো সম্পদ হিসেবে আছে, তাই লিখবো চালানি প্রতিনিধির নিকট প্রাপ্য। সংক্ষেপে লিখলাম প্রতিনিধির নিকট প্রাপ্য। তাহলে প্রতিনিধির নিকট প্রাপ্য কত টাকা আছে? 1,900 টাকা আছে। এটা কিন্তু আমরা কয়ে সুন্দরভাবে দেখেছি, লিখবা ক হতে প্রাপ্ত। ওকে, তাহলে আমাদের 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর হিসেবে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমাদের, লিখবো আমরা সমাপনী মজুদ পণ্য। এখন সমাপনী মজুদ পণ্য আমাদের এখানে কাজ হবে, সমাপনী মজুদ পণ্য আমাকে দেখাতে হবে 50,000 টাকা, আর এই যে বিক্রয় অথবা ফেরত শর্তে যে আমার ক্রয় মূল্য 8,000 টাকা ছিল, ওটা যোগ করে দেখাতে হবে। ওকে, তাহলে আমাদের 58,000 টাকা দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোথায় কোথায় আমাদের প্রবলেম গুলো হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। ওকে, আমাদের সমাপনী মজুদ পণ্য হয়ে গেল। এরপরে আমাদের যেটা আসবে, আমাদের আসবে অগ্রিম ব্যয়। আমাদের এখানে কোনো ব্যয় অগ্রিম নেই। তারপরে আসবে বকেয়া আয়, আমাদের এই অঙ্কে কোনো বকেয়া আয় নেই। তারপরে আসবে অব্যবহৃত মনিহারি বা সাপ্লাইস, এই অঙ্কে আমাদের নেই। তারপরে আর আমাদের এখানে কোনো চলতি সম্পদ নেই। যেগুলো যেগুলো চলতি সম্পদ ছিল সেগুলো লেখা হয়ে গেল। তাহলে আমরা এগুলা যোগ করব। আমি যদি যোগ করি আমরা যোগফলটা পাবো, দেখো 10,000 টাকা যোগ 15,000 টাকা যোগ 1,900 টাকা যোগ 58,000 টাকা। আমি যোগ করলে পাচ্ছি 84,900 টাকা। এই যে 84,900 টাকা, এইটা হচ্ছে চলতি সম্পদের যোগফল। ওকে, এরপরে আমরা দীর্ঘমেয়াদী সম্পদ এই অঙ্কে নাই, বাতিল। আমরা দেখবো স্থায়ী সম্পদ আছে কিনা, আমরা একটু দেখে নেবো আমাদের এই অঙ্কে স্থায়ী সম্পদ আছে কিনা। আমরা দেখি একটু স্থায়ী সম্পদ আছে কিনা। শুরু থেকে আসি আমরা, নগদ তহবিল, প্রারম্ভিক মজুদ, বিজ্ঞাপন, হ্যাঁ আছে। আসবাবপত্র, এটা কিন্তু আমি অবস্থায় কাটি নাই, তাহলে আমি লিখবো স্থায়ী সম্পদ আসবাবপত্র। ওকে, আমাদের শুধু একটাই আছে, স্থায়ী সম্পদ দিয়ে আন্ডারলাইন করব, দিয়ে লিখবো আসবাবপত্র। যেহেতু আসবাবপত্রের আমরা অবস্থায় কেটে নাই এবং আমাদের রেওয়া মিলে পুঞ্জীবিত অবস্থায় নাই, তাই আমি আসবাবপত্র একদম তৃতীয় করে দেবো, 3 লক্ষ টাকা স্থায়ী সম্পদ হয়ে গেল। এরপর আমাদের আরেকটা যে ব্যতিক্রমী সম্পদ, অলিক সম্পদ আছে, সেটা আমরা লিখবো অলিক সম্পদ। ওকে, অলিক সম্পদ কোনটা? অলিক সম্পদ হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। ওকে, তাহলে অলিক সম্পদ, এটার কিন্তু আর বাস্তবিক কোনো ভিত্তি নাই। ওকে, এটাকে ইউটিলাইজ করে আমি আর মুনাফা অর্জন করতে পারবো না। তাহলে অলিক সম্পদ হচ্ছে যার বাজার মূল্য নাই, সেটা বিলম্বিত বিজ্ঞাপন। ওকে, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন আমি কত বাইর করছিলাম? আমি বিলম্বিত বিজ্ঞাপন বের করছিলাম 12,000 টাকা। এটা একদম তৃতীয় করে দিব। তাহলে আমাদের অলিক সম্পদ হয়ে গেল। তাহলে আমাদের সকল সম্পদ লেখা শেষ। এখন আমি সম্পদগুলোকে যোগ করব। আমি যদি সম্পদগুলোকে যোগ করি আমরা পাবো 84,900 যোগ 3 লাখ, হ্যাঁ, যোগ 12,000, আমি পাচ্ছি 3,96,900। এই দেখো 3,96,900। এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ। আমি লিখবো মোট, হ্যাঁ, সম্পদ। আমি একটা পেয়ে গেলাম, এর মান আমরা কত পেলাম? 3,96,900 টাকা। একটু আমরা টুকে রাখি। ওকে, আমাদের সম্পদ লেখা হয়ে গেল। যেহেতু আমার এখানে স্পেস নাই, তুমি নিচে লিখবা, তার নিচে আবার দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এখন লিখবো দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে লিখবো দায়। দায় তো দুই প্রকার আমরা জানি, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। প্রথমে লিখবো চলতি দায়। এখন চলতি দায় বলতে আমরা নরমালি যে যে দফাগুলো জানি, প্রথমে ব্যাংক জমা অতিরিক্ত রেওয়া মিলে থাকবে, আমরা দেখবো আছে কিনা নাই।
তারপরে দেখবো প্রদেয় বিল বা প্রদেয় নোট, এই অঙ্কে নাই, বাতিল। তারপরে প্রদেয় হিসাব আছে কিনা দেখবো আমাদের, হ্যাঁ আছে প্রদেয় হিসাব, আমি লিখবো প্রদেয় হিসাব। এটা কাজ থাকলে আবার কাজ করবো আমরা। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবের কাজ কি করছি আমরা, কোনো কাজ আমরা করিনি। তাহলে প্রদেয় হিসাব আমরা লিখবো 19,500 টাকা, একদম দিব দ্বিতীয় পরে। আমাদের প্রদেয় হিসাব লেখা হয়ে গেল। 3 নম্বর দফা হিসেবে কিন্তু প্রদেয় হিসাব আসলো। 4 নম্বর থেকে আসবে বকেয়া ব্যয় আছে। প্রথমে বকেয়া বেতন লিখবো আমরা। বকেয়া বেতন আমরা কত টাকা লিখবো, বকেয়া বেতন লিখবো আমরা 12,000 টাকা। এটা কিন্তু আমরা আয় বিবরণীতে নির্ণয় করছি। এই যে 10 মাস ছিল, তাহলে 6,000 টাকা 10 মাসের জন্য, প্রতি মাসের জন্য 60,000 টাকা 10 মাসের জন্য, প্রতি মাসের জন্য 6,000, 2 মাসের জন্য 12,000। তাহলে বকেয়া বেতন 12,000 টাকা 2 মাসের। ওকে, তারপরে ছিল বকেয়া ঋণের সুদ। তাহলে আমি লিখবো বকেয়া ঋণের সুদ। এটাও কিন্তু আমরা আয় বিবরণীতে বের করছি, বকেয়া ঋণের সুদ। তাহলে বকেয়া ঋণের সুদ আমরা ঋণের সুদ কেটে পেয়েছিলাম 6,000, আর রেওয়া মিলে যেহেতু কোন ঋণের সুদ আমরা পরিশোধ করিনি, তাহলে এই বছরে আমি 1 টাকাও ঋণের সুদ নগদ দেই নেই। তাহলে পুরো টাকাটাই বকেয়া আছে। তাহলে বকেয়া ঋণের সুদ আমরা কাটছিলাম 6,000 টাকা, পার্সেন্টেজে পেলাম 6,000 টাকা। তাহলে বকেয়া ঋণের সুদ লেখা হয়ে গেল। এখন আমি দেখবো অগ্রিম আয়। এই অঙ্কে কোনো আয় অগ্রিম নেই। আর কি কোনো কিছু আছে, আর কোনো কিছু এখানে নেই। তাহলে আমাদের চলতি দায়গুলো লেখা শেষ। তাহলে এখন আমি যোগ করি, আমরা যোগ করলে পাবো, একটু যোগ করে দেখি। আমরা পাচ্ছি 19,500 যোগ 12,000 যোগ 6,000, এই পাচ্ছি এখানে 37,500। এটা আমাদের চলতি দায়। এখন আমরা লিখবো দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় এখানে একটা আছে 6% ঋণ। তাহলে আমরা লিখলাম দীর্ঘমেয়াদী দায় 6% ঋণপত্র। আমরা রেওয়ামিলে দেখতেছি আমাদের 6% ঋণপত্র আছে। এই দেখো 6% ঋণপত্র 1 লক্ষ টাকা। আমরা একদম তৃতীয় করে দেবো 1 লক্ষ টাকা। এটা আমাদের হয়ে গেল, আমাদের দীর্ঘমেয়াদী দায় হয়ে গেল। এখন আমি লিখবো মালিকানা সত্ত্ব। আমরা মালিকানা সত্ত্বটা কিন্তু বাইর করবো, মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্ব নরমালি কিন্তু আমরা বের করে থাকি মালিকানা সত্ত্ব বিবরণীতে। এখানে তো মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলে নাই, আমাকে শুধু বলছে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী মানে A সমান L প্লাস ওই। আমরা এখন এইটা বাইর করবো। এটা কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে করতে পারি। এখন মালিকানা সত্ত্ব মানে কি, এখানে আমরা প্রথমে রেওয়া মিলে যে মূলধনটা আছে আমরা সেই মূলধনটা নিব, সেটা প্রারম্ভিক মূলধন নামে। আমাদের রেওয়া মিলে কি মূলধন আছে, হ্যাঁ এই যে মূলধন 1,30,000 টাকা, লিখবো প্রারম্ভিক মূলধন। ওকে, তাহলে প্রারম্ভিক মূলধন আমরা কত টাকা দেখতেছি, আমরা প্রারম্ভিক মূলধন দেখতেছি আমাদের আছে, মূলধন হচ্ছে 1,30,000 টাকা। আমরা লিখবো 1,30,000 টাকা। প্রারম্ভিক মূলধন লেখা হলো। আর এই প্রারম্ভিক মূলধনের সাথে আমরা দেখতেছি কি গয়ে নিট লাভের কথা কিছু বলা আছে, বলা নাই। তার মানে ক্ষয়ে আমরা যে নিট মুনাফা বা নিট লাভ বের করছি সেটাই যোগ করব। তার মানে আমরা যখন ক্ষয় করছি আমরা কিন্তু নিট মুনাফা পাইছি 1,29,400। তাহলে লিখবো যোগ নিট মুনাফা বা নিট লাভ। তাহলে নিট মুনাফা আমার কত টাকা আছে, নিট মুনাফা আছে 1,29,400। এই 1,29,400 টাকা যোগ করব। সেখান থেকে যদি উত্তোলন থাকে উত্তোলন বিয়োগ করবো। এই অঙ্কে কিন্তু উত্তোলন নাই, উত্তোলন আমরা দেখতেছি না, উত্তোলন নাই। তাহলে এখন আমরা এই দুইটাই যোগ করে আমরা একদম দিয়ে দেবো তৃতীয় করে। তাহলে আমরা পাচ্ছি 2,59,400। এখন আমরা প্রথমে এটা চলতি দায় পাইলাম, দীর্ঘমেয়াদী দায় পাইলাম, মালিকানা সত্ত্ব পাইলাম। এই তিনটা দফা যোগ করলে আমরা কিন্তু টোটাল রাইট সাইডের রেজিমেন্ট পাবো। তো 37,500 যোগ 1 লাখ যোগ 2,59,400, আমার যোগফল 3,96,900। তার মানে আমার অঙ্ক মিলে গেছে 3,96,900। এটা লিখবো আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব। লিখে নেবো মোট দায় ও মালিকানা সত্ত্ব। এই দেখো মিলে গেছে 3,96,900। ওকে, তাহলে আমরা এইভাবেই একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তথা A সমান L প্লাস ওই নির্ণয় করতে পারি। তার আজকে এই পর্যন্তই। যদি তোমাদের অঙ্ক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।